যাবার পরে আজকে বলছে রিভিউ পিটিশন করার কথা বলা হচ্ছে। আজকে রিভিউ পিটিশন কথা বললে দেখা যাবে যে নিজের অর্ডার কখনো কেউ কারো পরিবর্তন করে, রিভিউ পিটিশন করা যায়, করুক, নিশ্চয়ই করুক, কিন্তু সেখানে যোগ্য প্রার্থী বাছাই করবে কি করে? আজকে আমার বক্তব্য হচ্ছে, আমি যে চাকরি পেয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ন্যায়ভাবে চাকরি পেয়েছি, আমার ওএমআর সিট রয়েছে। ইভেন আমি চাকরি পাওয়ার আগেও আমি আরও দুটো পরীক্ষা কোয়ালিফাইড হয়েছিলাম, আমি চাকরি জয়েন করিনি। কিন্তু আজকে আমার দিদি চাকরি করছে, আমার বোন চাকরি করছে, আমার বাবা একটা ভালো পদে আছে। তারপরেও যদি আজকে আমাকে এরকমভাবে ভুগতে হয়, আমি যাব কোথায়? আজকে এই চাকরিটা করে আমার কি হয়েছে, আমি লোন নিয়েছি, 16 লাখ টাকা লোন আছে আমার। এই 16 লাখ টাকা লোনটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমি দিয়ে যাচ্ছিলাম। আজকে এই চাকরিটা যদি চলে যায় বা চলে গেল, তাহলে এখন আমি কার কাছে যাব? এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজকে আমার কিন্তু আর কিছু করার নেই। আমি প্রেগনেন্ট, মানে আমার ক্লায়েন্ট যে ভদ্রমহিলা প্রেগনেন্ট। এই মুহূর্তে যে আগামী প্রজন্ম আসতে চলেছে, তার ওপর কী পরিস্থিতি আসতে চলেছে, সে কী ভাবছে, সেই মহিলাটার ওপর কীভাবে একটা ঝামেলা সৃষ্টি করা হচ্ছে, এবং তার যে নেক্সট জেনারেশান, তার কাছে কি বার্তা পৌঁছাবে? আজকে কোথাও যেন মনে হচ্ছে না সংবিধানে আঘাত করা হচ্ছে। সংবিধান বারবার করে কি বলেছে, ন্যাচারাল জাস্টিস কি বলেছে, যে অন্যায় করে সে শাস্তি পাক, কিন্তু যে অন্যায় না করবে সে যেন কোনোভাবেই শাস্তি না পাক, এটা কিন্তু সংবিধান বলেছে। সংবিধানকে কোথাও যেন খর্ব করা হচ্ছে, এটা কিন্তু অনেকেই বলছে। আমার বক্তব্য হচ্ছে, কোথাও ব্যাপারটা যেন আরজি করের মতো আমার মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে। দেখুন, যদি ভাবা যায়, সেই সময় আরজি করে ঘটনায় আমি খুব ওতপ্রোতভাবে দেখেছি, বা কাছে ছিলাম, বা দেখেছি, গেছি। আরজি করে কিন্তু এরকম কমিটি গঠন হয়েছে, বড় বড় মহামান্য সুপ্রিম কোর্টে আইনজীবীরা লড়াই করেছে। আলটিমেট যার মেয়ে গেছে, যে মেয়েটা গেছে, তার কিন্তু কোনো সমাধান হয়নি, এবং সঠিক বিচার দেখাই তো যাচ্ছে। এখনও পর্যন্ত কনফিউশন, এখনও পর্যন্ত ধোঁয়াশা, এখনও পর্যন্ত বিচার চলে যাচ্ছে। যদি এরকম হতে থাকে, মানুষ যাবে কোথায়? আজকে আমার স্বামী অসুস্থ, মানে আমার ক্লায়েন্টের স্বামী অসুস্থ। আজকে যে প্যারাগুলো দিয়েছে, সেই প্যারাতে অনেক লিবার্টি আছে, একটা ক্যান্সার পেশেন্টের লিবার্টি দিয়েছে। তাহলে আজকে আমার ক্ষেত্রে আমি কোথায় যাব? এই কারণেই আমার বক্তব্য যে আমরা চেষ্টা করব, আমরা মহামান্য হাইকোর্টে যাবার, মহামান্য সুপ্রিম কোর্টে যাবার আমাদের অ্যাপ্রোচ করব, যাতে ব্যাপারটা আরও ভালো করে দেখা হোক বা ভাবা হোক, যে ন্যাচারাল জাস্টিস কোথাও যেন লঙ্ঘন হচ্ছে। এই কারণেই আমি হাইকোর্টে এসেছি। আমাদের কিছুদিনের মধ্যে এটা কেস ফাইল হবে, এবং যে মহিলার এই অবস্থা, সে কিন্তু ভেঙে পড়েছে। নমস্কার, মুসা টিভি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট দেবেন্দ্র ঘোষাল। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টে। আজকে আপনি হাইকোর্টে এসেছেন কেন? আপনার হাইকোর্টে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে, আমি এর আগেও আরজি কর কেসে সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন, হয়তো শুনেছেন, আমি একটা কথা বলেছিলাম চিফ জাস্টিস মহাশয়কে, বলেছিলাম যে পিপল ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাভ লস্ট ফেথ ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি। এই কথাটা বলতে নানা রকমভাবে সমালোচনার মধ্যে পড়তে হয়। আমার বক্তব্য ছিল যে মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে। এখন গত দুদিন আগে যে আমাদের যে চাকরি পরীক্ষার্থীদের যে ব্যাপারটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়েছে, সেখানে কিছু প্যারা আছে, সেই প্যারাতে বলা আছে অ্যাকচুয়ালি সকলেই কিন্তু মানে অন্যায়ভাবে পরীক্ষা দিয়ে বা চাকরি পেয়েছে, এরকম ব্যাপার নয়। কারণ আজকে যদি আমি একটা জিনিস দেখাই, আমি একটু দেখাবো, এই যে ওএমআর সিট, এই যে ওএমআর সিটটা আপনারা হয়তো দেখছেন, এই ওএমআর সিট আজকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ডেকেছিল চাকরি প্রার্থীদের, এই ওএমআর সিট দেখছেন, এই ওএমআর সিট কিন্তু আমি ন্যায়ভাবে পরীক্ষা দিয়ে পাস করেছি। আজকে আমি এর আগেও পরীক্ষা দিয়ে পাস করেছিলাম, কিন্তু নানান কারণে সেই চাকরিগুলো করে উঠতে পারিনি। আজকে এইটা সম্মানজনক ব্যাপার, হাই স্কুলের ব্যাপার বলে কিন্তু আমি আজকে এই পরীক্ষাটা দিয়ে আমি এইখানে কিন্তু জয়েন করেছিলাম। আজকে কিছু ব্যক্তির জন্য আজকে এই চাকরিটা বাতিল করলো। যখন হাইকোর্টে ব্যাপারটা চলছিল, তখন যদি যোগ্য প্রার্থীদের বাছাই করে ব্যাপারটা যদি করতো সরকারের সহযোগিতায়, তাহলে কিন্তু আজ এই চাকরিগুলো থেকে যেত। তারপরেও এটা কিন্তু সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে যাবার পরে আজকে বলছে রিভিউ পিটিশন করার কথা বলা হচ্ছে। আজকে রিভিউ পিটিশন কথা বললে দেখা যাবে যে নিজের অর্ডার কখনো কেউ কারো পরিবর্তন করে, রিভিউ পিটিশন করা যায়, করুক, নিশ্চয়ই করুক, কিন্তু সেখানে যোগ্য প্রার্থী বাছাই করবে কি করে? আজকে আমার বক্তব্য হচ্ছে, আমি যে চাকরি পেয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ন্যায়ভাবে চাকরি পেয়েছি, আমার ওএমআর সিট রয়েছে। ইভেন আমি চাকরি পাওয়ার আগেও আমি আরও দুটো পরীক্ষা কোয়ালিফাইড হয়েছিলাম, আমি চাকরি জয়েন করিনি। কিন্তু আজকে আমার দিদি চাকরি করছে, আমার বোন চাকরি করছে, আমার বাবা একটা ভালো পদে আছে। তারপরেও যদি আজকে আমাকে এরকমভাবে ভুগতে হয়, আমি যাব কোথায়? আজকে এই চাকরিটা করে আমার কি হয়েছে, আমি লোন নিয়েছি, 16 লাখ টাকা লোন আছে আমার। এই 16 লাখ টাকা লোনটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমি দিয়ে যাচ্ছিলাম। আজকে এই চাকরিটা যদি চলে যায় বা চলে গেল, তাহলে এখন আমি কার কাছে যাব? এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আজকে আমার কিন্তু আর কিছু করার নেই। আমি প্রেগনেন্ট, মানে আমার ক্লায়েন্ট যে ভদ্রমহিলা প্রেগনেন্ট।
এই মুহূর্তে যে আগামী প্রজন্ম আসতে চলেছে তার ওপর কি পরিস্থিতি আসতে চলেছে, সে কী ভাবছে, সেই মহিলাটার ওপর কীভাবে একটা ঝামেলা সৃষ্টি করা হচ্ছে এবং তার যে নেক্সট জেনারেশান তার কাছে কি বার্তা পৌঁছাবে। আজকে কোথাও যেন মনে হচ্ছে না সংবিধানে আঘাত করা হচ্ছে। সংবিধান বারবার করে কি বলেছে, ন্যাচারাল জাস্টিস কি বলেছে, যে অন্যায় করে সে শাস্তি পাক, কিন্তু যে অন্যায় না করবে সে যেন কোনোভাবেই শাস্তি না পাক, এটা কিন্তু সংবিধান বলেছে। সংবিধানকে কোথাও যেন খর্ব করা হচ্ছে, এটা কিন্তু অনেকেই বলছে। আমার বক্তব্য হচ্ছে কোথাও ব্যাপারটা যেন আরজি করের মতো আমার মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে। দেখুন, যদি ভাবা যায় সেই সময় আরজি করে ঘটনায় আমি খুব ওতপ্রোতভাবে দেখেছি বা কাছে ছিলাম বা দেখেছি, গেছি। আরজি করে কিন্তু এরকম কমিটি গঠন হয়েছে, বড় বড় মহামান্য সুপ্রিম কোর্টে আইনজীবীরা লড়াই করেছে। আলটিমেট যার মেয়ে গেছে, যে মেয়েটা গেছে, তার কিন্তু কোনো সমাধান হয়নি এবং সঠিক বিচার দেখাই তো যাচ্ছে। এখনও পর্যন্ত কনফিউশন, এখনও পর্যন্ত ধোঁয়াশা, এখনও পর্যন্ত বিচার চলে যাচ্ছে। যদি এরকম হতে থাকে মানুষ যাবে কোথায়? আজকে আমার স্বামী অসুস্থ, মানে আমার ক্লায়েন্টের স্বামী অসুস্থ, আজকে যে প্যারাগুলো দিয়েছে সেই প্যারাতে অনেক লিবার্টি আছে, একটা ক্যান্সার পেশেন্টের লিবার্টি দিয়েছে, তাহলে আজকে আমার ক্ষেত্রে আমি কোথায় যাব? এই কারণেই আমার বক্তব্য যে আমরা চেষ্টা করব, আমরা মহামান্য হাইকোর্টে যাবার, মহামান্য সুপ্রিম কোর্টে যাবার আমাদের অ্যাপ্রোচ করব, যাতে ব্যাপারটা আরও ভালো করে দেখা হোক বা ভাবা হোক যে ন্যাচারাল জাস্টিস কোথাও যেন লঙ্ঘন হচ্ছে। এই কারণেই আমি হাইকোর্টে এসেছি। আমাদের কিছুদিনের মধ্যে এটা কেস ফাইল হবে এবং যে মহিলার এই অবস্থা সে কিন্তু ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যোগ্য কারা অযোগ্য কারা তাদের বাছাই করে দিতে, কিন্তু চার আর কাকর নাকি আলাদা করা যাচ্ছে না বলেই নাকি পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব যে আবার কোনো জায়গায় বলা হচ্ছে যারা অযোগ্য, কিছুদিন আগে আমরা দেখছিলাম তাদের নাকি 12% সুদে নাকি তাদের টাকা বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। তাহলে যারা যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, আবার অযোগ্যদের বেতন ফেরত দিতে বলা হচ্ছে, এটা কেমন একটা বিষয়? বিষয়টা আপনারা যদি একটু লক্ষ্য করেন, মিডিয়া যদি লক্ষ্য করেন, অ্যাকচুয়ালি পেপার কথা বলবে, পেপার বা অর্ডার কথা বলবে। এই যে এই কথাগুলো বলছে, এই গতকালও যে মিটিং করেছে, মিটিংয়ে যেই কথাগুলো বলেছে, তিনি কিন্তু সুপ্রিম কোর্টেরই কথাটা বাংলায় এদিক ওদিক করে বলেছে যে আমরা যাব। একটা দায়িত্ব থাকে যে রিভিউ করা, সেই রিভিউ করে কি এমন হবে? আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে যে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে, সবাই সচেতন হয়ে গেছে যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে কিছু জায়গায় বলছে এখনও পর্যন্ত সময় আছে, যদি আমরা মনে করি নিজেদের মধ্যে একটা ভুল তো হয়েইছে, একটা কিছু মানুষের জন্য কিছু লোককে এখনও কিন্তু বাছাই করা যায়। এখন আরেকটা বিষয় আপনারা যদি দেখবেন, কিছু আইনজীবী এর আগেও হয়তো বলেছে যে ডকুমেন্টসগুলো, যে ওএমআর সিটগুলো যখন আমরা ডকুমেন্টস করে রেখে দিই, সেগুলো কিন্তু আমরা পিডিএফ করে রেখে দিই, সেই পিডিএফে কিন্তু কোনো পরিবর্তন করা যায় না। আর একটা কি অ্যাপস আছে যাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষার সিটগুলোকে আপনারা গুছিয়ে রেখে দিন বা একটা ডকুমেন্টস করে রেখে দিন, ওনারা একটা এডিপি না কি একটা কোনো অ্যাপস দিয়ে করছিল যাতে এইগুলোকে এডিট করা যায়, এডিট করে যাতে এগুলোকে বসানো যায়। আজকে কিন্তু সেইখান থেকে তারা কেন এই সুযোগটা দিয়েছে? এই সুযোগটা দেওয়ার কারণ হচ্ছে যাকে তাকে পাস করিয়ে দেবে, যাকে তাকে ফেল করিয়ে দেবে, সেই জন্য এই ওএমআর সিটটা যাতে এডিট করা যায় সেইভাবে তারা কিন্তু করে রেখেছে। এখনও পর্যন্ত আমরা ধোঁয়াশা যে এখনও ওএমআর সিট কি পোড়ানো হয়েছে না পোড়ানো হয়নি। এখন তো যাদের কাছে ওএমআর সিট আছে, যারা মেরিট লিস্টে, যারা সত্যি পরীক্ষা দিয়ে পাস করেছে, তাদেরকে তো এখন সামনে আনা যায়। বা যারা এখনও মানে সামনে আসছে না, যারা ফাঁকা কাগজ দিয়ে পাস করেছে, যারা জয়েনিং করেছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়। এখন তো সহজেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি দুধের সাথে যদি জল মেশানো হয়, দুধ আর জল কিন্তু আলাদা করা কঠিন ব্যাপার, কিন্তু তেল আর জল যদি এক হয়ে যায়, এক হতে পারে না, ওটাকে কিন্তু আলাদা করা যায়। যদি মনে করে আজকে কেউ কারোর দোষ স্বীকার করে, আজকে যদি আমি একটা ভুল করি, আমি বলবো না আমি ভুল করেছি, কোনোদিনই না। সেই কারণেই এদের ইগোতে লাগছে। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল এরকমভাবে করছে। আজকে কিছুদিন আগে দেখুন তো, ঠিক 2 বছর আগে রামনবমীর সময়, আজকে আমি যদি বলি প্রশাসন যেভাবে রাম পুজো করা বন্ধ করে দিচ্ছিল, এই বছরে আপনি দেখুন তো, দেখুন সব জায়গায় আজকে প্রশাসনে যারা দায়িত্ব আছে সবাই কিন্তু দায়িত্ব নিয়ে রাম মন্দিরে হাঁটছে, রাম মিছিলে হাঁটছে। আজকে হাইকোর্টের অর্ডার ছিল যে অস্ত্র মিছিল করবে না, অস্ত্র মিছিল সব জায়গায় বন্ধ ছিল, কিন্তু অস্ত্র মিছিল হচ্ছে তো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি মানুষ মনে করে, মানুষ সচেতন হয়, তাহলে কিন্তু পরিবর্তন হবে। পরিবর্তন শুধু রাজনৈতিক ব্যাপারে না, সব কিছুর মধ্যেই পরিবর্তন হতে হবে। এই কারণেই বলার, যাতে মানুষ একসঙ্গে হয়ে একত্রিত হয়ে কাজ করুক। যার সমস্যা, সেই সমস্যাটা সে নিজে সমাধান করার চেষ্টা করুক আইনজীবীদের দিয়ে। আর আইনজীবীদের
অন্যের দোষ দিয়ে লাভ নেই। আপনারা যদি একটা পরিসংখ্যান দেখেন যে এখন বলছে যে হাইকোর্টটা অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে বিজেপি আর সিপিএম ইচ্ছা মতো চালাচ্ছে, তারা আগেই নাকি জেনে যাচ্ছে যে কে কোথায় কী কেস হবে, কোন কেসটা কোথায় চলে যাবে। এটা খুব প্রচলিত এখন একটা জায়গায় দেখা গেছে, এটা আমরাও এটা লক্ষ্য করছি বা শুনছি। এখানে একটা জিনিস আমি একটা পরিসংখ্যান দিতে চাইছি, এই পরিসংখ্যানটা পেলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে দোষারোপ করছে, অ্যাকচুয়ালি দোষ যদি দিতে হয় আমি একটা আঙুল আপনার দিকে তুলছি, আপনি দোষী, কিন্তু তার আগে দেখতে হবে আমার এই 3টে আঙুল বা এইটা আমার দিকে হয়ে আছে, আগে আমি নিজে কত দোষী সেটা দেখতে হবে। তো সেই ব্যাপারটা কিন্তু মানুষ ভাবছে না, এই মানুষটার ভাবা দরকার। আমি একটা পরিসংখ্যান দিয়ে আমি আমার বক্তব্য ছোট করছি, আর বেশি বড় করব না, আমি একটা পরিসংখ্যান দেব। পরিসংখ্যানটা হচ্ছে এসএসসি সংক্রান্ত কিছু পরিসংখ্যান যদি বলা হয়, যেটা গোপন রাখার চেষ্টা করছে। 2016 সালের এসএসসি নিয়োগপত্র ইস্যু হয়েছে 25,844টা, প্রকৃত নিয়োগ 25,753টা, সার্ভিসে 425, পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। তা সুপ্রিম কোর্ট নির্দেশ বাতিল করেছে 25,327টা। আর কি বলছে, এই 25,327 জনের মধ্যে ওএমআর, কারচুপি ও র্যাঙ্ক জ্যাম্পের চাকরি করেছে 4,327 জন। আর কি এসএসসি সুপারিশ ছাড়া চাকরি পেয়েছে 2,823 জন। প্যানেল মেয়াদের শেষের পর চাকরি পেয়েছে 1,174 জন। মোট দুর্নীতিগ্রস্ত 8,324 জন। যখন এই বলেছিল যে এইটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছিলেন স্যার যে হাইকোর্টে যে তোমরা এটাকে আলাদা করে দাও, এই কিছু মানুষকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দাও, সেটা কিন্তু করেনি। তারা ভেবেছিল সবাইকে রেখে দেবো, সবাই চাকরি করবে, দুর্নীতি যারা করেছে তাদেরকেও রেখে দেবে, এটা কিন্তু কোনো সম্ভব নয়। আর একটা বলছে অবশিষ্ট যে 17,003 জনের বিষয় বলা হয়েছে, তাদের নিয়োগ সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ অনুযায়ী বৈধ নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিতে কলুষিত হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন তাদের চাকরি খোয়াতে হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। প্রশ্ন হলো এর দায় কে, এর দায় কে নেবে? আইনজীবীদের কাছে মানুষ আছে সমাধানের জন্য। জজ সাহেবরা কাগজপত্র যেটা দেখবে, ডকুমেন্টস যেটা দেখবে, সেইটা দেখে বিচার করবে, তাই জজ সাহেবের দোষ না। আর আইনজীবীদের দোষ যদি বলা হয়, তাহলে আইনজীবীরা কী করবে? আপনি আমার কাছে বাঁচার জন্য এসেছেন, আমার উদ্দেশ্য কি, আপনার কি ডকুমেন্টস আছে সেটা দেখে আমি আপনার জন্য বাঁচাবার চেষ্টা করব, তাহলে আইনজীবীদেরও দোষ নয়। আর একটা কি, সরকার যদি এখানে মনে করতো, সহযোগিতা করতো, তাহলে কিন্তু মনে করলে এটা করতে পারতো। আজকে এসএসসি কেন, সব জায়গায় যেখানে যেখানে দুর্নীতি, আজকে প্রশাসন যদি সহযোগিতা না করে কাউকে, তাহলে কিন্তু এত সহজে দুর্নীতি হতে পারে না। আজকে কোথাও যেন মনে হচ্ছে কোথাও না কোথাও কারুর সাথে সব জায়গায় মিল আছে। যেমন আরজি কর, সেটা এখানেও হতে চলেছে, আগামী দিনে আরও যেসব বিগত দিনে ঘটে আছে সেটা কিন্তু এইভাবেই বাদ যাবে। আর একটা এসএসসি ঘুষের কারখানা কারা বানিয়েছিল? আজকে কারা জেলে আছে? সব মহান ব্যক্তিরা, বড় বড় ব্যক্তিরা জেলে আছে। তারা কি একবার ভেবেছে তারা কি করে থাকে? আজকে আমি যে চাকরি পেয়েছি, আমি 2 নম্বরই করে চাকরি পেলে আমার তো পদাধিকার, যারা চাকরি দিয়েছে, যারা সিগনেচার করেছে চাকরিতে, তো সেই অফিসারদের কোথায়? সেই অফিসারদের তো ধরা হচ্ছে না, তা সাধারণ মানুষদের চাকরিটা চলে যাচ্ছে। আমার মনে হয় সবাই মিলে একসঙ্গে হয়ে যারা চাকরি দিয়েছে, নিয়োগ করেছে, তাদেরকে ধরা উচিত। সরকারি পদ অধিকার নিয়ে বসে আছে, তারা মাইনে পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাইনে পাচ্ছি না, আমাদেরকে টেনশনে থাকতে হচ্ছে, আমাদের পরিবার রাস্তায় চলে যাচ্ছে। আমার মনে হয় একত্রিত হয়ে যে সরকারি ডিপার্টমেন্টগুলো চাকরি ইস্যু করেছে, সেই সব ব্যক্তিদের ধরা উচিত, তাদের নামে কেস করা উচিত, তাদেরকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। সাধারণ মানুষ কেন শাস্তি পাবে? আর এটা যে বলছে কে ওএমআর সিট ফেলে দিয়েছে, টাকা দিয়ে র্যাঙ্ক বানিয়েছিল, এটা তো সবাই বুঝতে পারছে যে কারা টাকা দিয়েছে, কাদের টাকা দিয়েছে। গতকাল যখন এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেকেছিল, সেখানে দেখা যাচ্ছে বলছে পাস। কোথা থেকে পাস দেবে? কে পাস দিয়েছে? কাদেরকে নিয়ে করেছে? আজকে ইন্ডোরে কতগুলো সিট আছে? 12,000 সামথিং সিট আছে, 26,000 পরীক্ষার্থী ইন্ডোরে জায়গা আছে, পাবে কোথায়? বসবে কোথায়? এখানে কে পরিচালনা করছে? কারা পরিচালনা করছে? আজকে যোগ্য প্রার্থীরা যারা বলতে গেছিলো তাদেরকে বলতে দেওয়া হয়নি। আজকে আরজি করে যেমন কিছু নেতা তৈরি হয়েছে, কিছু দাদা তৈরি হয়েছে, কিছু দেখা গেছে যে একটা কমিটি গঠন করেছে। এটাও সেইভাবে হবে। মানুষকে সজাগ হতে হবে, মানুষকে বুঝতে হবে যে কী হচ্ছে না হচ্ছে। মানুষ যদি সজাগ না হয় কিচ্ছু হবে না। অন্যের নামে দোষ দিয়ে কিছু লাভ হবে না। আমি কতটা ঠিক সেটা দেখতে হবে। এই